বলেই তাদের নিয়ে নিচে যায়। অরুণ সাবধানে নামতে বলে তাদের। তারা চলে যেতেই অরুণ ছাদের কিনারে দাঁড়ানো তার রমণীর পানে যায়। পাতার সাথে সাথে অন্যদিকে ফিরে। লোকটা আজ আসবে পাতার ভাবনার বাহিরে ছিল। হয়তো ভোরকে ছাড়া থাকতে পারছে না, তাই চলে এসেছে। তার জন্য তো আর আসেনি। অরুণ বড় বড় পা ফেলে এগিয়ে আসে পাতার নিকট। পাতার গায়ের শালটা তুলে মাথায় ঘোমটার ন্যায় পরিয়ে কপালে অধর ছুঁয়ে রাখে। ঘন ঘন শ্বাস টানে, যেন বুঝিয়ে দিতে চায় অল্পক্ষণের বিরহে অরুণ সরকারের নাজেহাল অবস্থা। পাতার ইচ্ছে করে উষ্ণ ওই বুকটায় নিজেকে বিলিয়ে দিতে, কিন্তু পাতা নিজেকে ধাতস্থ করে। অরুণের উষ্ণ বুকে হাত রেখে ঠেলে সরিয়ে দিতে চায়। অরুণ হাত জোড়া বুকে চেপে রেখে কোমল গলায় বলে, অনেক হয়েছে স্পেস, পাতাবাহার বাড়ি চলো। রাগ অভিমান যা দেখাবে আপন নিরে দেখিও। আমি সব অভিমান অভিযোগ মাথা পেতে নেব, প্লিজ পাতাবাহার। অরুণ মনে মনে ভাবে, বাড়ি ফিরে চলো পাতাবাহার, নইলে তারও এখানে থাকার বন্দোবস্ত করো। সে বিনা দাওয়াতে এসেছে, এতেই কেমন অপ্রস্তুত সে। এখন ছোসামা করে শ্বশুর বাড়ি দিনের পর দিন থাকতে পারবে না সে, আবার একরকম বিরহে থাকতেও পারবে না। পাতা থমকায়। লোকটা এত গভীর গলায় ভোর ব্যতীত কাউকে অনুনয় করেছে কিনা সন্দেহ। পাতা কিছু সময় চুপ থেকে বলে, নিচে চলুন। অরুণ হতাশ হয়, হতাশ মিশ্রিত গলায় বলে, যাবে না বাড়ি? আশ্চর্য, আমি বলেছি তো কিছুদিন থাকবো। বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি থাকে না। নিচে চলুন। পাতার কাট গলার স্বরে অরুণ দীর্ঘশ্বাস ফেলে। কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে পাতাকে পাচা কোলে নিয়ে সিঁড়ির পথ ধরে। ইয়া আল্লাহ, আমার জামাই পাগলি বউরাকে ফিরিয়ে দাও। তার কানে কানে মন্ত্র পড়া কুচুকে শয়তানিদের মুখে ঝম ঘষিয়ে দাও। আমিন আমিন বলো পাতাবাহার। পাতা গরম চাহনি নিক্ষেপ করে। বর্বর লোক। অরুণ মুচকি হেসে পাতার ফুলো ওষ্ঠা ধরে সশব্দে চুম্বন করে সামনে তাকাতেই অপ্রস্তুত হয়ে পড়ে। রাতুল ভইয়া গলা খাকারে দিয়ে আশেপাশে তাকালো। কাউকেই খুঁজে না পেয়ে 32 পাটি বের করে হেসে বলে, মুরব্বী, হু, আমি কিছু দেখিনি, কিন্তু দেখলেও তোমাদের জানিয়ে লজ্জা দেব না। তবে হ্যাঁ, পেছনে শ্বশুর মশাই আসছে, তাই বাকি কাজ বন্ধ করে দাও। লজ্জায় পাতার বাচ্চাদের ন্যায় দৌড়ে পালাতে ইচ্ছে করছে। দুলাভাইয়ের জায়গায় আব্বু হলে লজ্জায় সে বাড়ি ছাড়ত। অরুণ অবশ্য স্বাভাবিক আছে এখন। সে পাতাকে নামিয়ে ভেতরে নিয়ে যায়। রাতুল তাদের পেছনে, চোখে মুখে চাপা হাসি। পাতা রোমের ভেতর পায়চারি করছে গুটি গুটি পায়ে। একটা হাত বাড়ন্ত পেটে। ভোর ও লাভি বিছানায় শুয়ে মোবাইলে গেম খেলছে। অরুণ বিছানায় বসে আছে বাবু হয়ে। তাকে দেখেই পাতার রাগ হচ্ছে অসম্ভব। অসভ্য বেহায়া বেলাস লোক কোথাকার। রাতুল ভাইয়া পাতাকে দেখলেই পিন্স মেরে কথা বলছে। পাতার গোমড়ো মুখে জামাই দেখি বেশ রোমান্টিক, তাই তো আমাদের পাতা জামাই বলতে অজ্ঞান। আর চোখাচোখি হতেই এমন করে হাসে পাতার লজ্জা বেড়ে যায়। সব দোষ এই বেলাস ম্যানার্সলেস লোকটার। কথা হলো পাতা তাকে ঝাড়তে পারছে না, তাই রাগ লাগছে। অরুণ পদক্ষীণ তাকিয়ে থাকে পাতার দিকে। ধীরে ঢালা গোল ফ্রক ও ট্রাউজার, ফ্রকের ওপর একটা পাতলা সোয়েটার। শালে নিজেকে মুড়িয়ে ছোট ছোট পা ফেলে হাঁটছে যেন কোনো পুতুল। রাগে ফোঁসফোঁস করছে। অরুণ হামি তুলে বলে, সাপের মতো ফুসফুস করছো কেন? হয়েছেটা কি বলবে? পাতা কিছু বলে না, চুপচাপ হাঁটতে থাকে। অরুণ আবার বলে, একটু স্থির হয়ে বসো না, নয় জোরে দেখি একটু। 49 ঘন্টা চোখের আড়ালে ছিলে। পাতা কেমন করে যেন চায় লোকটা বলেছে এই কথা, নাকি সে ভুল শুনল। অরুণও বলেই কেমন অস্বস্তিতে পড়ে। এসব ঢঙ্কি কথা সে কিভাবে বলল, কেমন নিব্বা টাইপ। বাবা, অরুণ সরকার এসব প্রেম বাক্য বলতে জানে? পাতার কথায় অরুণ খানিকটা আমতামতা গলায় বলে, না জানার কি আছে, আশ্চর্য। তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? কেমন চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করছো? শান্ত হয়ে বসো না। প্রসঙ্গ পাল্টে নেয়। পাতা আর চোখে অরুণকে দেখে। অরুণের ঘুম পাচ্ছে। কাল রাতে ঘুম হয়নি, আজকে হবে। তবে ঘুমোবে না সে। অভিমানিনীর অভিমান ভেঙে গুড়িয়ে সকাল সকাল নিজ নীড়ে ফিরবে তাকে সঙ্গে নিয়ে। সে ঘুম জড়ানো গলায় বলে, এই বাদবার ঘুম পাচ্ছে, রাত 10টা বাজতে চললো, ঘুমাবে না? হ্যাঁ, ঘুমাবে তো, এখনই ঘুমাবে। তৃতীয় কোনো ব্যক্তির গলা শুনে অরুণ দরজার পানে তাকায়। রাতুল হাসি মুখে ভেতরে ঢুকে অরুণকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলে, যেন বাচ্চাদের কানে না যায়, ভাই, শীতের রাত এমনিতেই দীর্ঘ, তার উপর উষ্ণতা দেয়া বউ কাছে না থাকলে সেই রাত কাটতেই চায় না। আপনাকে গত দু রাতের মতো আজকে রাতেও স্বাগত। চলুন
তুই সম্বন্ধে ভাই মিলে দুঃখ বিলাস করি। পাতা অবুঝ চোখে দুজনকে পর্যবেক্ষণ করে। সে পুরো কথার মানে বুঝতে পারেনি, তবে অরুণের বুঝতে 1 সেকেন্ডও লাগেনি। সে পাতার দিকে তাকালো, তার সব পরিকল্পনা ভেস্তে গেল। সে রাতুলকে প্রশ্ন করে। রাতুল অরুণের পাশে বসে দুঃখী দুঃখী গলায় গুনগুন করে বলে, কারে বুঝাবো মনের দুঃখ রে, আমি বুক চিরিয়া। ভাই আছেন আমার একমাত্র বউ, আর কিছু বলতে হবে? না, খুবই ভালো করে বুঝতে পেরেছি। বউকে একটু হাতের মুঠোয় রাখতে পারো না রাতুল, তার নাকটা একটু বেশি বড়। ত্যক্ত গলায় বলে অরুণ। এই লতা মেয়েটা বেশি বাড়াবাড়ি করছে। পাতা বুঝতে পারে সম্পূর্ণটা। তার হাসি পায়, ঠোঁট চেপে হেসে বলে, দুলা ভাই, ও ঘরে মনে হয় 3টে বালিশ আছে, আর একটা নিয়ে যাবেন। লেপও একটা এক্সট্রা আছে, শীত পড়েছে বেশ, এটাও নিয়ে যান। বলি লেপ বের করে ওয়ার্ড্রফ থেকে। অরুণ চোখ পাকায় পাতাকে। দাঁত দেখাচ্ছে মেয়েটা। এই সুন্দর দাঁতগুলো সে ভেঙে দেবে। পাতা তার কোলে সাদা ধবধবে নতুন লেপ রেখে বলে, দুজনকেই শুভরাত্রি। ফাতাবাহার, হেসে নাও। এক পৌষে শীত চায় না, মাঘ মাসও আসবে অতি শীঘ্রই। বলেই অরুণ লেপ নিয়ে গটগট করে চলে যায়। পাতা হেসে ওঠে শব্দ করে। শীতের স্নিগ্ধতায় ঘেরা বিকেলবেলা। নীল দিগন্তের পশ্চিম কোণে কমলার রূপ অরুণ মিষ্টি হেসে চেয়ে আছে। তার মিষ্টি হাসির উষ্ণতা ধরণী ছেয়ে আছে। নীল দিগন্তের বুকে শত বিহঙ্গের দল দানা মেলে উড়ে বেড়ায় এলোমেলো। দেশি পাখির ভিড়ে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত নীলাম্বর। সরকার বাড়ির আঙিনায় দেশি বিদেশি পাখির মেলা বসেছে যেন। রং বেরঙের বিভিন্ন প্রজাপতির পাখির বসবাস এই আঙিনায়। সারাটা বেলায় তাদের খুনসুটি দেখা যায়, তবে বিকেলে তাদের মেলনায়তন চক্ষু শীতল আবেশে ভরিয়ে দিতে সক্ষম। অরুণ সরকারের আগমন ঘটেছে সরকার বাড়িতে। একাই এসেছেন। শুক্রবার অফিস বন্ধ, কাজের চাপাকল থেকে মুক্ত। একা তার ছোট্ট কুটিরে ভালো লাগছিল না। শ্বশুর বাড়িতেও যেতে ইচ্ছে করছিল না। 2-1 দিন পরপরই যাওয়াটা কেমন দেখায় না। তার উপর ও বাড়িতে পাতাবাহার যেন তাকে চোখেই দেখে না। কথা বলা দূরের কথা, লতা মেয়েটিও বাপের বাড়ি পড়ে আছে। অরুণ গেলেই খোঁচা মেরে কথা বলবে। অরুণ অপমান বোধ করে, তাই ভেবেছে যাবে না। পাতা কল করলে তবেই যাবে। অরুণ বর্তমানে সরকার বাড়ির আঙিনায় পাতা বেতের চেয়ারে বসে গরম ধোয়া ওড়ানো চায়ের স্বাদ নিতে ব্যস্ত। সে একা নয় এখানে। আরিয়ান, রুবি, আদুরি, আসমা বেগম, আভারি, মিনু, সুফিয়া সবাই উপস্থিত। আনিকার রূপ নয়ন খেলছে। সুফিয়া তাদের দেখাশোনা করছে। মিনুও তাদের সঙ্গে। আভারি অরুণের পেছনে দাঁড়িয়ে। অরুণ বসতে বললেও বসেনি। আদুরি অরুণ পাশে বসে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। আরিয়ান তাকে এটা ওটা বলে লেকফুল করছে। আদুরি কাঁদো কাঁদো হয়ে তার কাছে নালিশ জানায়। অরুণ আরিয়ানকে মিছে মিছে শাসায়। দুষ্টমিষ্টি খুনসুটির মাঝে হঠাৎ আদুরি অরুণকে উদ্দেশ্য করে বলল, বড় ভাইয়া, শুনলাম ভাবি নাকি রাগ করে বাপের বাড়ি জমিয়েছে, সত্যি? আরিয়ান সন্দেহ চোখে যায়। আম পাতা জোড়া জোড়া ভাইয়ের ওপর রাগ করে বাপের বাড়ি চলে গেছে সত্যি? এ যে অতি আশ্চর্যের বিষয়। অরুণ ভ্রুকুটিতে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, কার থেকে শুনলে? আদুরি পরে এবার বিপাকে কি জবাব দেবে, তবে আরিয়ানের প্রশ্নে আদুরি আটকে রাখা শ্বাস ছাড়ল। ভাই, সত্যি আম পাতা জোড়া জোড়া রেখে বাপের বাড়ি গেল? আমার তো বিশ্বাসই হচ্ছে না। অরুণ স্বাভাবিক মুখের আদল গম্ভীর হয়। চায়ের কাপে চুমুক দিয়ে বলে, রেগে না, নায়র গেছে। ডেলিভারির সময় সব মেয়েই তো যায়। তাই তো বলি, তেজপাতার আবার রাগ, তাও আবার ভাইয়ের ওপর। চোখে হারায় তোকে ভাই। তুই বললে ঠান্ডা চা গরম মনে করে খেয়ে নেবে। আরিয়ান হেসে বলে। আদুরিও হেসে ওঠে তার কথায়। অরুণের কাঁধে মাথা রেখে বলে, বড় ভাবি ভাইকে অনেক ভালোবাসে, বুঝলে ভাইয়া, তাই ভাইয়ার কথা মেনে চলে। আরিয়ান হেসে মাথা নেড়ে সায় জানালো আদুরির কথায়। রুবির দিকে আর চোখে চেয়ে বলে, আম পাতার মতো জামাই পাগল মেয়ের তো সব ছেলেরা বউ হিসেবে চেয়ে থাকে, কিন্তু কপালে তো তাদের রিনা খান জোটে, আর রিনা খান নাচেও। রুবি কটপট করে যায় আরিয়ানের দিকে। আরিয়ান ভুলেও তাকায় না তার দিকে। অরুণ চা শেষ করে কাপ সামনের টেবিলে রেখে আরিয়ানের দিকে তাকিয়ে খানিকটা কড়া সুরে বলে, ভাবি হয় তোর, ভাবি সম্বোধন করবি, নইলে দরকার নেই টাকার। আম পাতা তেজপাতা কেমন সম্বোধনে? অরুণের কড়া সুরে বলা বাক্য আরিয়ান সিরিয়াস নেয় না। হেসে বলে, রেগে যাচ্ছ কেন ভাই? আসলে এইটুকুনি তো আমাদের ভাবি। দেখতে পিচ্ছি লাগে, মনে হয় আদুরির চেয়েও ছোট, কলেজ পড়ুয়া মেয়ে।
অরুণ কিছু বলে না, তবে তার মুখাবয়ব সিরিয়াস। রুবি আরিয়ানের দিকে তাকিয়ে বলল, খুব মজা করে বলো, কিন্তু তোমার ভাইয়ের ভালো লাগে না হয়তো। কানে ঢোকে কি কথা? ভাবি ডাকলে ডেকো, না হলে ডেকো না। সেটা আমি আর ভাই বুঝে নেব, তোমাকে ভাবতে হবে না। তেরা গলায় বলে আরিয়ান। রুবির মুখটা থমথমে। আসমা বেগম আরিয়ানকে চোখে শাসায়। অরুণ চেয়ার ছেড়ে উঠে পড়ে। আমি আসি তাহলে। আসমা বেগম কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, আসছো মানে? ফ্ল্যাটও তো কেউ নেই, এখানেই থাকো কটা দিন। না ছোটমা, অন্যদিন, আজ সম্ভব নয়। আসমা বেগম আর জোর করেন না, তবে অরুণকে বসতে বললে কিছু জরুরি কথা বলবে বলে অরুণ আবার বসে পড়ল। আদুরি ভাইকে ফিস ফিস করে বলে, ভাবির কাছে যাবে? তাহলে আমাকে সঙ্গে নেবে। ভাবিকে দেখি না কতদিন হলো। না। অরুণের স্পষ্ট জবাব। আদুরি চুপসানো বেলুনের মতো মুখ বানিয়ে নেয়। ভাইটা তার একেবারে রসকসহীন। আসমা বেগম চা শেষ করে বলে, আরিয়ানের সাথে কথা বলেছি আমি, তোমাকে ফোন করে আসতে বললাম, তুমিও এলে, ভালোই হয়েছে। আসল কথাই আসি, তোমাদের বোন বড় হচ্ছে, তাকে পাত্রস্থ করতে হবে। ছোট নেই এখন সে। রিসেন্ট একটা প্রস্তাব এসেছে, আসমানি আপার ভাসুরের ছেলে, নাম করিম মুইদ। তোমরা দেখেছো, পেশায় ইঞ্জিনিয়ার, দেখতে শুনতে ভালো, ফ্যামিলি স্ট্যাটাসও মেলে। তারা আদুরিকে দেখেছে, তাদের পছন্দ বেশ। আমি টুকটাক খবর নিয়েছি, আমারও পছন্দ হয়েছে। আরিয়ানের সাথে কথা বলেছি। এখন তোমাকে বলছি, দেখো চলে কিনা। চললে কথা আগাবো। অরুণ মনোযোগ দিয়ে শুনে সবটা। কারিম মুইদ দেখেছে সে একবার। লাজুক ভদ্র ছেলে মনে হয়েছে, দেখতেও সুদর্শন। খোঁজ খবর নেওয়া কোনো ব্যাপারই না। এখনই একটা ফোন লাগালে আধা ঘন্টার মাঝেই ওদের পুরো 14 গোষ্ঠীর রিপোর্ট হাতে চলে আসবে। সে পাশে বসা বোনের দিকে চায়। আদুরি বদনখানি বিষাদের চাদরে মুড়ে আছে। অরুণ আসমা বেগমের দিকে তাকিয়ে বলল, খোঁজ নেওয়া যাবে। আসল বিষয় হলো আদরের মতামত, সে কি চায়, তার কোনো পছন্দ আছে কিনা। আফটার অল লাইফটা ওর, সারা জীবন ও পার করবে। এই প্রস্তাব আগাবে নাকি মানা করে দিবে, সবটা তার উপরে ডিপেন্ড করে ছোটমা। ছোট ভুল সিদ্ধান্ত যেন গলার কাটা না হয়ে যায়। আসমা বেগম মেয়ের দিকে যায়। আদুরি মাথা নিচু করে নিয়েছে। আসমা বেগম অরুণকে বলে, তুমি জিজ্ঞেস করো। আমি করেছি বেশ কয়েকবার, মুখে কুলু পেটে বসে থাকে। অরুণ জিজ্ঞেস করে আদুরিকে। আদুরি ভাইয়ের দিকে চায়। বিষাদের ছায়া দেখা যায় তার ছোট্ট কাজল কালো নয়ন জুড়ে। সে ভাইয়ের হাত ধরে বলে, ভাই, আমি এখনো প্রস্তুত নই, তাদের মানা করে দাও। আমাকে সেমিস্টার অবধি সময় দাও। অভিজ্ঞ অরুণ বোনের মনোভাব বোঝার চেষ্টা করে। বুঝতে পারল কি না কে জানে, তবে বোনকে আশ্বস্ত করে বলে, টেক ইউর টাইম আদু, তুই যখন প্রস্তুত হবি তখন আমরা ভেবে দেখব। ভয়ের কিচ্ছু নেই। আর পছন্দ বা জানাশোনা থাকলে আমার সাথে কথা বলবি। বুঝতে পেরেছি? অরুণ আগামাথা কিছুই বুঝতে পারে না কিসের কথা বলছে। আসমা বেগম সময় নিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে। তোমার বাবা যখন সম্পদের উইল করেন, তখন তুমি প্রাপ্তবয়স্ক হলেও আরিয়ান আদৌ নাবালক নাবালিকা ছিল। তাই ওদের নামে করলেও সব তোমার আওতাধীনে আছে। এখন আদু আরিয়ান দুজনেই যথেষ্ট প্রাপ্তবয়স্ক, তাই সবকিছু বুঝিয়ে নিলেই ভালো হয়। তুমি প্লিজ ব্যাপারটা পজিটিভ নিবে। আদু বড় হয়েছে, ওর বিয়ে দিতে হবে। আমি চাই ওর প্রাপ্য অংশ ওকে বুঝিয়ে তবেই বিদায় করতে। আর উইল মোতাবেক তোমার আরিয়ান 30-30, আদুর 20 আর আমার 20। আমি আজ আছি কাল নেই। আমার 20% আমি ভাগ করে দিতে চাই। 10 তোমার আর 10% আদু আরিয়ান। তুমি কি বলো? অরুণ মনোযোগ দিয়ে শুনে সম্পূর্ণটা। সে পজিটিভলি নেয়। সেও কথাটা পারতে চেয়েছিল, কিন্তু ওনারা কিভাবে নেবে তাই বলা হয়নি। অরুণ স্বাভাবিকভাবেই বলে, ছোটমা, আমি সবসময় রেডি। তুমি দিন তারিখ ঠিক করো। আরিয়ান, তুই উকিলের সাথে কথা বলে নিস। আর তুমি তোমার অংশ বন্টন করে দিতে চাও, ভালো, তোমার ইচ্ছে। আরিয়ান, আদুকে দাও 10-10। আমার যতটুকু আছে যথেষ্ট ছোটমা, আমি নিতে পারবো না। আসমা বেগম অরুণের চোখে চোখ রেখে বলে, কেন নিবে না? আমি সৎমা বলে? অরুণের মুখটা কেমন তেতো হয়ে যায় নিমিত্তে। ক্ষীণ তিক্ততা ছেয়ে যায় হৃদয় কোণে। সৎ শব্দটা অরুণের বড্ড অপছন্দ। শুনতে খুবই বিশ্রী লাগে। মনে হয় কেউ চোখে চোখ রেখে তাকে ভর্ৎসনা করছে। কিছু হলেই সৎ আপনের প্রশ্ন। যেন আঙুল উঁচিয়ে দেখিয়ে দেওয়া হয় অরুণ সরকার সৎ।
অরুণের মন ভেঙে যায় এই ছোট্ট শব্দে। তার কিছুই বলতে ইচ্ছে করে না, তাই সে চুপ থাকে। আরিয়ান মুচকি হেসে বলে, আমি জানতাম তুমি নেবে না। বলেছিলাম না মা, তুমি স্নেহ করলেও সে তোমার স্নেহতলে থাকতে চায় না, কেন জোর করে দেবে? অরুণ আরিয়ানের দিকে একবার তাকিয়ে অল্প হাসে। সে হাসি খুবই নিষ্প্রাণ। আসমা বেগম আরিয়ানের কথায় জবাব না দিয়ে অরুণকে বলে, তুমি পুরনো ব্যাপারটা নিয়ে পড়ে আছো। আমি জানি না তোমার কান কতটুকু ভারী করা হয়েছে। আমি কিছু মনে রাখিনি, আর তাছাড়াও আমি সহমত ব্যাপারটা নিয়ে। আব্বু সহানুভূতি দেখিয়ে আমাকে বেশি অংশ দিবে, এটা অনুচিত। আমরা সবাই সমান অংশীদার। এখন এই কথা তুলবেন না প্লিজ। আর আমি কচি খোকা নই বা ছিলাম যে আমার কান ভারী করবে। তার গাম্ভীর্যে ভরপুর কাট কাট কথায় কারো মুখে রা নেই। আরিয়ানও চুপ করে যায়। তবে সবার নীরবতার মাঝে রুবি বলে ওঠে, আচ্ছা, এই টপিক বাদ রাখি আমরা সবাই। আব্বু সব মীমাংসা করে দিয়েই গেছে, আমরা আর কথা না বাড়াই। আচ্ছা, অফিসের ভাগ বন্টন কিভাবে কি করা হবে? অরুণ রুবির দিকে মাথা তুলে যায়। আরিয়ানের পাশে দাঁড়িয়ে সে। অরুণের অধর কোণে হাসি দেখা যায়। মানুষ কত দ্রুত পরিবর্তন হয়ে যায়। মানব মনে যদি হিংসার এক ছোট্ট ঝলক উদয় হয়, সেটা লাভায় পরিণত হতেও সময় নেয় না। এতে সাহায্য করে কতিপয় মানুষরূপী শয়তানের নাতিপুতি। তবে সে খুশি হয়। অবশেষে তার সামনে একথা উঠল, সব মীমাংসা করে নেওয়া যাক। সে কিছু বলার উদ্যোগ নেয়, এর আগে আরিয়ান খেকিয়ে ওঠে রুবির উপর। দাঁড়িয়ে চড়া গলায় বলে, তোমাকে এর আগেও বলেছি, আবারও বলছি, অফিস সম্পূর্ণটা ভাইয়ের। আব্বু তার নামে লিখে দিয়েছে। আর অফিসের ভরাডুবির সময়ও ভাই নিজ পুঁজি ও পরিশ্রমে ব্যবসা দাঁড় করিয়েছে। আর তোমাকে আমাদের পারিবারিক বিষয়ে নাক গলানোর কোনো দরকারই নেই। অপমানে রুবির মুখ থমথমে। সে কিছু না বলে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। অরুণ উঠে রুবিকে আটকায়। আরিয়ানকে ধমক দিতে ভোলে না। বাচ্চারা খেলা বন্ধ রেখে এগিয়ে আসে। অরুণ তাদের খেলতে যেতে বলে, ইশারায় মিনুকে বলে সরিয়ে নিয়ে যেতে। বাচ্চারা চলে গেলে অরুণ রুবিকে বসতে বলে, রুবি, তুমি বসো। আর আরিয়ান, রুবি আমাদের পরিবারের একজন, তাই কথাবার্তা সাবধানে বলবি। আরিয়ান মাথা নিচু করে বসে থাকে। এই রুবিটা তো আগে এমন ছিল না। এতটা লোভী মনোভাব যে রুবির মায়ের কুমন্ত্রণার প্রভাব বুঝতে বাকি থাকে না। সে যাই হোক, রুবিও সমান দোষী। লজ্জায় তার মাথা কাটা যায়। আসমা বেগম চুপচাপ। তিনি শান্ত চোখে সবটা পর্যবেক্ষণ করে। রুবিকে সেই বলেছিল অফিসে ব্যাপারটা তুলতে। সে রুবির দিকে আর চোখে যায়। রুবিও তার দিকে চেয়ে। ওনার জন্যই তো এভাবে সবার সামনে তাকে অপদস্থ হতে হলো। ওনার জন্যই তার অফিসে পদার্পণ। রবি দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে রাখা আরিয়ানের দিকে যায়। আসমা বেগম নিজেকে ধাতস্থ করে অরুণকে বলে, অরুণ, কথাটা যেহেতু উঠেছে, ক্লিয়ার করে নেওয়াটাই যুক্তিসঙ্গত নয় কি? অরুণ হাসে। দুহাতের তালু ঘষতে ঘষতে এগিয়ে যায় আসমা বেগমের দিকে। তার পাশের চেয়ারে বসে শান্ত গলায় বলে, অবশ্যই যুক্তিসঙ্গত। আমিও ক্লিয়ার করতে চাই, আমি অরুণ কারো একানা হকও মেরে খাবো না ছোটমা, আবার নিচের একানাও ছেড়ে দেব না। আসমা বেগম অরুণের চোখে চোখ রাখে। অরুণও চোখ সরায় না, চোখে চোখ রেখে বলে, আব্বু সম্পূর্ণ অফিসটা আমার নামে দেয়নি। তিনি বলে লিখেছেন যে তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যাবে, সেই অফিসের মালিকানা পাবে। আমি আরিয়ানের সাথে এই বিষয় নিয়ে কথা বলেছি, বলিনি আরিয়ান? আরিয়ান সম্মতি জানালো। আসমা বেগম ভ্রুকুসকে চায় আরিয়ানের দিকে। কই, তার সাথে তো কোনো কথা হয়নি এ বিষয়ে। অরুণ রুবির দিকে তাকিয়ে আবার বলে, আমি ছোটমাকে আরিয়ানকে সম্পূর্ণটা অবগত করেই অফিসে পা রাখি। অফিস ভরাডুবি, ঋণে লাল বাতি জ্বলেছিল। আমি সাহায্য চেয়েছিলাম ছোটমার কাছে, সে ভরসা করেনি। এমনকি ধার হিসেবেও চেয়েছিলাম, তবু ভরসা পাইনি। ইকো ভুলে মামার কাছে হাত বাড়িয়েছিলাম। মামা রাজি হলেও মামির মুখের উপরে মানা করে। সাথে সাথে ফিরে এসেছিলাম। সব আশার আলো নিভে যায়। আমি অফিস নিলামে তোলার জন্য সায় জানাবো, তখনই রাসেল ফোন করে জানায় তার কাছে কিছু আছে, আরও বন্ধুরা মিলে ম্যানেজ করতে পারবে। আমি যেন নিলামের জন্য সম্মতি না দিই। তারপর কি, ওরাই সব ব্যবস্থা করলো। আমি পরিশ্রম করলাম, সফলও হলাম। দু একবার পা পিছলে পড়লেও সামনে নিয়েছি। স্বস্তি ফিরলে আমি আরিয়ানকে বলেছিলাম অফিসে জয়েন হতে, ও মানা করে। আমি এখনো বলি ওকে, বিশ্বাস না হলে জিজ্ঞেস করতে পারো রুবি। রুবি মাথা নিচু করে নিয়েছে আগেই। আসমা বেগমের মুখখানাও মলিন। আরিয়ান ভাইয়ের কথায় মাথা নেড়ে সায় জানালো। অরুণ মুস্কি হেসে বলল, আদুর 10, আরিয়ানের 30% শেয়ার আছে, বাকি 60 ভোরের নামে। কারো কোনো অভিযোগ থাকলে নির্দ্বিধায় বলতে পারো। পিনপিন নীরবতা। পাখির কলকাকলি ব্যতীত আর কোনো শব্দ শোনা যায় না। আরিয়ান নীরবতা ভেঙে বলে, ভাই, আমি কোনো শেয়ার নেব না। অরুণ জানে আরিয়ান কি বলবে। তার আপাতমস্তক চেনা অরুণের। সে তাকে থামিয়ে ধমক দিয়ে বলে, এক থাপ্পড় দিব, তুই চুপ থাক।
তোকে বলিনি। ছোট মা, তুমি বলো। আসমা বেগম স্বাভাবিকভাবেই বলে, আমার কি বলার আছে অরুণ? তোমরা ভাই বোন, তোমার ভাই বোন, তুমি যা ভালো বোঝো, আমি এইসবে নেই। বলি তিনি উঠে চলে যায় বাড়ির ভেতরে। অরুণ তার প্রস্থান দেখে। উনি কি নারাজ? থাকলেও তার করার কিছুই নেই। তারও ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে। স্বার্থপর দুনিয়ায় নিজের কথা না ভাবলেই নয়। আদুরি এতক্ষণ চুপ থাকলেও এবার উঠে অরুণের সামনে দাঁড়িয়ে বলে, ভাই, আমি এসব ভাগ বন্ধন বুঝি না। আমার কিছুই চাই না। আব্বু তো নেই, তবে তার ছায়া রূপ। আমার শুধু দুটো ভাই, ভাবি, আমার ভাতিজা ভাতিজি, মা চাই। তাদের সাথে মিলেমিশে থাকতে চাই, তাদের ভালোবাসা চাই। পাবো না? অরুণ মুস্কি হাসল। উঠে বোনকে বাহু বন্ধনে আবদ্ধ করে। আরিয়ানও বসে থাকে না, এসে যোগ দেয়। রুবি চেয়ে দেখে তাদের ভাই বোনের এই মেলবন্ধন। সন্ধ্যা হয়ে এলো, আমি ফিরতে হবে আদু। থেকে জানো ভাই। আরিয়ান ভাইকে ছেড়ে বলে। আদুরিও সরে দাঁড়ালো। অরুণ মুস্কি হাসে, যার অর্থ থাকবে না। আরিয়ান আর জোর করে না। ভাইয়ের নাকে হ্যাঁ বানানো তার সাধ্যের বাইরে। আদুরি দু একবার অনুরোধ করেও কাজ হয় না। অরুণ বাচ্চাদের আদর করে বের হয়ে যায়। মধ্যাহ্ন পেরিয়েছে সবে। পাতা লোকমানের সাথে মাতৃ সদনে গিয়েছে চেকআপের জন্য। 2-3 দিন হলেও পাতা কেমন নরম হয়ে গেছে। তার গুলোমুলো চেহারার একাংশও নেই। কেমন হাড্ডিসার হয়ে গেছে, শুধু ফুলো পেটটা দেখা যায়। চোখের নিচে কালি জমে গেছে। চোয়াল যেন ঝুলে পড়েছে। চোখ দুটো কোটর থেকে মনে হয় বেরিয়ে আসবে। পিঠ ও কোমর ব্যথায় কাঁদে। মাঝে মাঝে সেই ব্যথা পায়েও ছড়িয়ে পড়ে। অরুণ সরকারও 7 দিন হলো আসে না। ফোন করে অবশ্য লোক ও ভোরের থেকে খোঁজখবর নেয় প্রতিদিন। পাতাকে ফোন করে পাওয়া যায়, তবে কথা বলে না পাতা, শুধু কানে ধরে রাখে। পাতার কথা বলতে ইচ্ছে করে না। লুবমান ও লাবণী আক্তার নিয়ে গেছে পাতাকে। ভোর যাওয়ার জন্য বায়না করেছিল, তাকে বুঝিয়ে রেখে যাওয়া হয়েছে। বাড়িতে শুধু লতা, লাবিব, রুম্পা ও ভোর। লতা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। ভোর ও লাবিব চোর পুলিশ খেলছে। ভোর পুলিশ, লাবিব চোর। পুলিশ বন্দুক হাতে চোরকে ধরার প্রচেষ্টায়, কিন্তু ধরতে পারে না। লাবিব হাসতে হাসতে ঘরের এ কোনায় ও কোনায় ঘুরছে। ভোর তার পিছু পিছু। ছুটতে ছুটতে তার ফর্সা গোলগাল মুখ লাল হয়ে গেছে। ছোট্ট রুম্পা হাসতে হাসতে তাদের পিছু পিছু ঘুরছে আর চুল ধলো বলে লাঠি নিয়ে দৌড়াচ্ছে ভোরের পিছু পিছু। ছুটতে ছুটতে তারা বাড়ির বাইরে বেরিয়ে আসে। গোটা কয়েক ফুল গাছ লাগানো বাগানের আড়ে লুকিয়ে পড়ে লাবিব। ভোর তাকে খুঁজে এদিকে ওদিকে। রুম্পা তার পেছনে। ভোর খেয়াল করেনি। বন্দুক তাক করে পেছনে ঘুরতেই কাদায় পড়ে যায় ঠাস করে। সাথে সাথে কেঁদে ওঠে গলা ফাটিয়ে। ভোর চোখ বড় বড় করে চায়, হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। রুম্পা ওঠে না, শরীর ছেড়ে কাঁদতে থাকে। লাবিব বেরিয়ে আসে আড়াল থেকে। ততক্ষণে লতাও ছুটে আসে। মেয়েকে টেনে তুলে বলে, কি হয়েছে? এই অবস্থা কেন ওর? লাবিব কাঁধে উঁচিয়ে বলে, কি জানি। লতা ভোরের দিকে চায় তীক্ষ্ণ দৃষ্টিতে। ভোর কাচুমাচু হয়ে যায়। এভাবে তাকিয়ে আছে কেন আন্টি? লতা মেয়েকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞাসা করে। ছোট্ট রুম্পা কাঁদতে কাঁদতে ভোরের দিকে আঙুল তুলে বলে, ফেলে দিছে। লতা ভোরের দিকে যায়। ভোর মাথা নিচু করে বলে, আন্টি, আমি ইচ্ছে করে করিনি। ও পেছনে ছিল, আমি ঘুরে দাঁড়াতেই ও পড়ে যায়। ব্যথাও পায়নি, শুধু কাদা লেগেছে। লতা ছোট ছোট করে চায়। ব্যথা পাইনি? তাহলে এমনি এমনি কাঁদছে? আর তোমাকে চিনি আমি, সেদিন পাতার কোলে ছিল বলে কিভাবে লুকিয়ে চিমটি কাটলে আবার কেটে কাঁদালে মেয়েটাকে। সত্যি করে বলো তো ভোর, ওকে ইচ্ছে করে ফেলনি? ভোর মাথা তুলে যায়। সেদিন চিমটি দিলেও আজ সত্যি সে ফেলে দেয়নি। সে মুখটা গম্ভীর বানিয়ে বলে, সরি আন্টি, তবে আমি ইচ্ছে করে ফেলিনি। এমনভাবে বলল যেন কোনো বড় মানুষ বলল। লতার কপালে ভাঁজ ফেলে খানিক শক্ত গলায় বলে, ভোর, লাবিব যাও, বাড়ির ভেতরে যাও। কোনো খেলা না, ভদ্র ছেলের মতো বসে থাকবে, যাও। লাবিব মুখ কালো বানিয়ে দৌড়ে চলে যায়। ভোর বন্দুক ওখানেই রেখে হন হন করে চলে যায়। লতা নাক মুখ কুঁচকে নেয়। এইটুকু ছেলের আবার ভাব। ওর থেকে লাবিব 3-4 বছরের বড়ই হবে। এখনো বাচ্চামো স্বভাব যায়নি। আর এক্ষুনি মুরব্বীদের মতো আচরণ করে। ভোর চুপচাপ পাতার রুমে যায়। বিছানায় চুপটি করে বসে থাকে। লাল মুখটা হাসিবিহীন। লতা আন্টি আগে মিষ্টি ছিল, এখন কেমন যেন। সে কি ইচ্ছে করে ফেলে দিয়েছে ওই রুম্পাকে? ভোর জানালার ধারে বসে থাকে। তার বাবার কথা মনে পড়েছে। আম্মু এলেই বলবে বাবাকে ফোন করতে, তাকে যেন নিয়ে যায়। সে বাবার কাছে থাকবে। ভোর মিসড আব্বু।
বেশ সময় পরে পাতা, লুবমান ও লাবণী আক্তার বাড়ি ফিরে। লতা কন্ডিশন জিজ্ঞেস করে লুবমান বলে সব ঠিকঠাকই আছে, আর ডেলিভারি মনে হয় এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। সাবধানে থাকতে বলেছে। হাঁটাচলা, খাওয়া দাওয়া, ঘুমানো সবটা অতি সাবধানতার সাথে করতে হবে। পাতা আস্তে ধীরে হেঁটে ড্রয়িং রুমে বসে। লতা পানি এনে দেয়। পাতা একটু খেয়ে বলে, ভোর কোথায়? ঘুমিয়েছে? দুপুরে খেয়েছে কিছু, নাকি গাল ফুলিয়ে বসে আছে? বলেই হাঁপাতে থাকে। আজকাল অল্পতেই হাঁপিয়ে ওঠে, দম বন্ধ হয়ে যায়। লতা তেরা গলায় বলে, নবাব ঘরে আছেন, ঘুমিয়ে আছে কি না বলতে পারবো না। আর খায়নি, ডাকলাম এত করে এলোই না, বলে পরে খাবে। পাতা চিন্তিত বদনে উঠে দাঁড়ালো। বাচ্চাটা নিশ্চয়ই মন খারাপ করে বসে আছে, সাথে না নেয়ার জন্য। পাতা সাবধানে হেঁটে নিজের ঘরে যায়। লতা বোনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পাতা ঘরে গিয়ে দেখে ভোর জানালার দিকে উদাসীন হয়ে তাকিয়ে আছে। সে যে ভেতরে এসেছে খেয়ালই নেই। পাতা শাল খুলে রাখে। বড় হিজাব খুলে ভোরকে ডেকে বলে, আব্বাজানের মন খারাপ কেন? রেগে আছো আম্মুর উপর? ভোরের উদাস মুখে চঞ্চলতা ফিরে আসে পাতাকে দেখে। সে এক প্রকার লাফিয়ে এসে উচ্ছ্বাস প্রকাশ করে বলে, আম্মু, ডাক্তার কি বলল? বাবু কবে আসবে? পাতাও উচ্ছ্বাসিত হয়ে ফিসফিসিয়ে বলল, খুব শীঘ্রই আসছে। এক্সাইটেড? ভোর মিষ্টি হেসে উপর নিচ মাথা নাড়ালো। পাতা তার গাল টেনে কপালে চুমু দিয়ে আদুরে গলায় শোধায়, খাওনি কেন সোনা? কত বেলা হয়েছে, আর একটু পরে তো রাত হবে। তোমার হাতে খাবো তাই খাইনি। কিউট ভঙ্গিতে বলে ভোর। পাতা ছোট ছোট চোখে চায়। ভোর হেসে তার কপালে চুমু দিয়ে খিলখিল করে হেসে ওঠে। পাতাও হেসে দেয়। ফ্রেশ হয়ে খাবার নিয়ে আসে বড় প্লেটে। ভোর ভদ্র বাচ্চার ন্যায় বাবু হয়ে বিছানায় বসে। পাতাও উঠে বসে। গরম ভাতের সাথে ডাল, আলু ভাজি, ভর্তা, ছোট মাছের চচ্চড়ি আর ডিম পোস্ট। পাতা ভাত মেখে বড় বড় করে লোকমা বানিয়ে ভোরের মুখে দিতে থাকে। ভোর গপাগপ মুখে পড়ে। পেটের খিদে যে আকাশ জমবে। পাতার বুঝতে অসুবিধে হয় না। লতা এসে পানি দিয়ে যায়। পাতা ভোরকে পানি খাওয়ায়। ভোর বলে, ও আম্মু, তুমিও খাও না? অনেক ইয়াম্মি হয়েছে। তাই? আচ্ছা খাচ্ছি, তুমিও খাও। পাতা বলে। নিজেও ভোরের সাথে 2-3 লোকমা খায়। হঠাৎ পাতার স্বাভাবিক মুখটা রক্ত শূন্য হয়ে যায়। ব্যথায় মুখটা নীল হয়ে গেল যেন। প্লেট বিছানায় রেখে পাতা পেট চেপে ধরে। ভোর ভয় পায়। পাতার বাড়ন্ত পেটে হাত বুলিয়ে ভগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, আম্মু, ব্যথা করছে? পচা বোন আবার কি করছে, তাই না? পাতা চোখ মুখ খিচিয়ে মাথা নাড়ে। ভোরের হাতটা পেটের এক সাইডে রেখে বলে, দেখো তোমার বোন নড়ছে। এত দুষ্টু সে। আম্মুর যে কষ্ট হয় সে বুঝতেই পারে না। ভোর দুঃখী চোখে যায়। আম্মুর কষ্ট হচ্ছে অনেক। হচ্ছেই তো, ওই যে কাছে। ভোর বিছানা থেকে নেমে টেবিলের ওপর থেকে পাতার নতুন ফোনটা নিয়ে বাবার নাম্বারে কল করে। রিসিভ হওয়ার সাথে সাথেই ভোর নাক টেনে বলে, আব্বু, তোমার বাবু খুব দুষ্ট, আম্মুকে কষ্ট দেয়। ভোর কিন্তু দুষ্টু বোনকে ভালোবাসবে না, কোলেও নিবে না। ঠেকে ঠেকে কাপা গলায় বলে ভোর। পাতার ব্যথার মাঝেও হাসে। বোনের নামে অভিযোগ দেয়া হচ্ছে। পাতা ভোরকে ইশারায় ডাকে। ভোর এগিয়ে আসে, ফোন কানে রেখেই। ওপাশ থেকে অরুণ অল্প হেসে বলল, কি দুষ্টুমি করলো আমার বাবু? আম্মু টাম্বিতে কি করে? আম্মুর ব্যথা লাগে না বলছি, কাছে তো। পাতা ভোরকে পানি খাইয়ে ওড়নায় মুখ মুছে দেয়। ফোন লাউডে থাকায় অরুণের গমগমে আওয়াজ ভেসে আসে, তোমার আম্মু দুষ্টুমি করে, তাই বাবু তাকে পানিশ করে। ভোর তীব্র বিরোধিতা করে বলে, আম্মু একটু দুষ্টুমি করে না, সে গুড গার্ল। তোমার আম্মু আমার একটা কথাও শোনে না। পাতার ব্যথা ধীরে ধীরে কমে গেছে। এমনই হয়, হুট করে ব্যথা শুরু হবে। মিনিট 10 থেকে ব্যথা আপনি আপ চলে যাবে। অরুণের কথা শুনে পাতার ইচ্ছে করে ফোনের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে লোকটার গলা টিপে দিতে। নাকুচু ম্যানার্সলেস লোক। আব্বু, ও আব্বু, তুমি আসো না, তুমি এসে তোমার বাবুকে বুকে দাও। আমি গিয়ে কি করব? তোমার আম্মু তো চেনেই না আমাকে, কথা বলা তো দূর, ফিরেই থাকায় না। ভোর আর চোখে আম্মুর দিকে যায়। ছোট ভোরও খেয়াল করেছে আম্মু আব্বুর সাথে কথা বলে না। আব্বু এলে দূরে থাকে। আম্মু কি আব্বুর উপর রেগে আছে? সে পাতার দিকে দৃষ্টি স্থির রেখে বলে, তুমি আসো আব্বু, তুমি এলে আম্মুর কষ্ট হবে না, আম্মু কাঁদবে না। কাল অনেক কেঁদেছিল। আজ লুবমামা নানু হাসপাতালেও নিয়ে গিয়েছিল। পাতা চোখ বড় বড় করে ঘন ঘন না বোধক মাথা নেড়ে মানা করে বাবাকে না বলতে। ভোর তবুও গড়গড় করে বলে দেয় সব। ওপাশে পিনপতন নীরবতা বিরাজ করে।
কিছু সময় পর টুট টুট করে ফোনের সংযোগ লাইন কেটে যায়। পাতা ছোট ছোট চোখে ভোরের দিকে যায়। ভোর ফোন রেখে দৌড়ে চলে যায়। যাওয়ার সময় চিল্লিয়ে সরি আম্মু বলতে ভোলে না। ভোর ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো। রিমোট খুঁজে টিভি অন করে কার্টুন দেখে। একটু পর গুটি গুটি পায়ে একটি মেয়ে দু হাতের আড়ালে মুখ লুকিয়ে এগিয়ে আসে। পিচ্ছি হাতের আঙুলের আড়ালে মাঝে মাঝে উকি দিয়ে টুকি টুকি বলে ভোরের সামনে ঘুরঘুর করে। ভোর সেদিকে ভুলেও ফিরে তাকায় না। রুম্পা অনেক সময় ধরে টুকি টুকি বলে। ভোর শোনে না বিধায় চলে যায়। মেন দরজার এক পাশে রাখা জুতোর র্যাক থেকে একটা স্যান্ডেল এনে ভোরকে মারতে থাকে। ভোর রেগে যায়। জুতোটা রুম্পার হাত থেকে ছিনিয়ে তার দিকে তাক করে চোখ রাঙিয়ে বলে, দুষ্টু মেয়ে, একটা মারবো। রুম্পা ঠোঁট উল্টিয়ে কেঁদে দেয়, যেন সত্যি ভোর মেরেছে। ভোর খানিক ঘাবড়ে আশেপাশে যায়, কেউ নেই। তবে সামনে চাইতেই লতাকে দেখে ভোর উঠে দাঁড়ালো। রুম্পাও পেছনে যায়। মাকে দেখে দৌড়ে গিয়ে নালিশ জানায় ভোল মাপবে। ভোল চোখ বড় করে রুম্পার দিকে যায়। কি পিচ্ছু, তাকেই মারলো আবার নালিশ করে যে ভোল মাপব। পচা মেয়ে। লতা মেয়েকে কোলে নিয়ে ভোরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, মেরেছো কেন ওকে? ভোর ভ্রু কুঁচকে বলে, আমি মারিনি ওকে, ওই মারছিল আমাকে এই জুতো দিয়ে। কিন্তু জুতো তো তোমার হাতে। ভোর বা হাতে থাকা জুতোর দিকে চায়, সাথে সাথেই ফেলে দেয়। ইউ, কি নোংরা। সে নাক মুখ কুঁচকে বলে, আমি ওর থেকে কেড়ে নিয়েছি। লতা ভোরের আপাত মস্তক দেখে নিয়ে আঙুল উঁচিয়ে বলে, তোমার হাবভাব ভালো না। সেদিনের পাতার কথা মাথায় গেঁথে নিয়েছো নাকি? আমি কিন্তু তোমার মতো বিচ্ছু ছেলেকে মেয়ের জামাই কখনো বানাবো না। এই, তুমি আমার মেয়ের থেকে দূরে থাকবে বলে দিলাম। শেষের কথাটা একটু জোরেই বলে। ভোর লজ্জা পায়, সাথে রাগও হয়। ওই পচা দুষ্টু মেয়েকে বিয়ে করতে ভোরের বইয়ে গেছে। ভোর রুম্পার দিকে যায়। নাক দিয়ে সর্দি পড়ছে, সেই সর্দি মুখে যাচ্ছে। ইয়, নোংরা মেয়ে। সে মুখ ফিরিয়ে দরজার দিকে চাইতেই চোখ মুখ উজ্জ্বল হয়। আব্বু, এত জলদি? ভোর বিস্ময়ে দৌড়ে যেতেও ভুলে যায়। অরুণ থমথমে মুখে ভেতরে প্রবেশ করে। লতা ও ভোরের কিছু কিছু কথা কানে এসেছে তার। কি করেছে ভোর? এভাবে বকছে কেন? তার ছেলেকে কেউ বকুক তার পছন্দ নয়, সেটা যেই হোক। সে এগিয়ে এসে ভোরকে কুলে তুলে নিয়ে চুমু দেয় কপালে। ভোর হেসে বাবার গলা জড়িয়ে ধরে। রুম্পা লতার কোল থেকে হাত বাড়িয়ে আন্তেল আন্তেল ডাকে। লতা মেয়ের নাক মুখ মুছে নামিয়ে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? লতা ড্যাব ড্যাব করে চায় অরুণের দিকে। সে কি ঠিক শুনলো? অরুণ ভোরকে নিয়ে চলে যেতে যেতে বলে, সালাম দিলে ভালো মন্দ জিজ্ঞেস করলে তার উত্তর দিতে হয়। এরকম ম্যানার শেখেনি আপনার ছোট বোন পাতা? ছোট্ট রুম্পা দৌড়ে অরুণের হাত ধরে হাসতে হাসতে চলে যায়। লতা আহম্মকের ন্যায় দাঁড়িয়ে। ভূতের মুখে রাম নাম। অরুণ রুম্পাকে সহ পাতার রুমে প্রবেশ করে। সে পথেই ছিল। সরকার বাড়ি থেকে সরাসরি এ বাড়ির উদ্দেশ্যেই রওনা দেয়। তার মনটা বিক্ষিপ্ত ছিল। প্রশান্তির হাওয়া দরকার। আর তাছাড়াও প্রাণভোমরাগুলো থেকে দূরে থাকতে তারও ভালো লাগে না। এই সবটার জন্য পাতাবাহার দায়ী। মেয়েটা তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। ভাবা যায় অরুণ সরকারকে নাকানি চুবানি খাইয়ে আদমরা বানিয়েছে। অরুণ সরকার প্রতিটা মুহূর্ত তরপায়, যেমনটা কাঁচা ঘায়ে লঙ্কা গুঁড়ো ছিটালে মানুষ তরপায়। তফাৎটা এই, তারা গলা ফাটিয়ে কাঁদতে পারে, আর অরুণ সরকার পারে না। তবে সেও ছটফট করে। শীতকালীন এই দীর্ঘ রজনী একা একা কাটাতে হয়, কখনো ঘুমিয়ে তো কখনো নির্ঘুমে। স্বপ্নরাজ্যে চড়ুইয়ের খুনসুটিতে মেতে থেকে সুবাহে সাদিকে পুরো বাড়ি খুঁজেও পাওয়া যায় না চড়ুই। তখন অরুণ সরকার ভেতর থেকে মোচড়া যায়। রাতের অন্ধকারে যখন একাকিত্ব করে করে খায়, তখন ভাবে হোক সকাল, চক্ষু লজ্জা গুল্লি মেরে শ্বশুর বাড়ি চলে যাবে। কিন্তু দিনের আলোয় পারে না অরুণ সরকার। কবে যে সব স্বাভাবিক হবে? তার মেয়েটা আসুক, মেয়েই সব ঠিক করে দেবে। তাতেও ঠিক না হলে কষিয়ে এক থাপ্পড় দিয়ে কাঁধে তুলে নিয়ে যাবে। অরুণ রুমে প্রবেশ করে একটু অবাক হয়। গোধূলি লগ্ন, দূর হতে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসে। আর এই অবেলায় মেয়েটা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। শরীর ঠিক আছে তো? কাছে কি? অরুণ রুম্পার হাত ছেড়ে ভোরকে নামিয়ে দিল। বিছানায় বসে পাতার গা থেকে কম্বল সরিয়ে ডাকে, এই পাতাবাহার, কি হয়েছে? অবহেলায় শুয়ে আছো কেন? শরীর খারাপ লাগছে? দেখি এদিকে ফেরো। অরুণের উদ্বেগতা ভরাট কণ্ঠস্বর কর্ণগোচর হতেই পাতা চমকপ্রদ হয়ে এদিকে ফেরে। ক্লান্ত লাগছিল কেমন যেন, চোখে ঘুম ঠেলে দিচ্ছিল যেন, তাই গা এলিয়ে দিয়েছিল। আচ্ছা, সে কতক্ষণ ঘুমিয়েছিল? লোকটা এসেও গেল। পাতা হা করে চেয়ে থাকে।
অরুণ পাতাকে তুলে বসিয়ে দিল। পাতার আপাত মস্তক দেখতে হয় না, শুকনো ফ্যাকাশে মুখটা দেখে অরুণ শান্ত হয়ে যায়। কি হাল করেছে নিজের! উস্কো খুস্কো চুল, চকচক করা চোখ জোড়ায় মলিনতা, ত্বকটা কেমন খসখসে, গলার নিচে ক্লাভিকল দেখা যায়। অরুণ তার থুতনি ধরে বলে, মহারানীর সারাঙ্গে এত অযত্নের ছাপ, এত মানুষের ভিড়ে। হায়নায় দেখেছো নিজেকে? এ তো আমার পাতা বাহারই নয়। পাতা মুখে বিরক্তের রেশ ফুটিয়ে তোলে। থুতনিতে রাখা অরুণের হাতটা ঝটকায় সরিয়ে দেয়। 7 দিন হয়ে গেল নাকুচো লোকের খবর নেই, এখন এসেছে সারা অঙ্গে অযত্নের ছাপ খুঁজতে। অরুণের রাগ হয়, সে বিছানা থেকে উঠে গমগমে গলায় আদেশ বাণী শোনায়, You are returning home early tomorrow morning. I will not listen to anyone. If necessary, I will use force. পাতা ঠোঁট উল্টিয়ে ভেঙে বলে, আই উইল উইশ ফোর্স। ভোর তাকে বলে দাও কোথাও যাচ্ছি না। আমাকে জোর করলে আমি আমি কি করব নিজেও জানি না। সে দেখা যাবে। গোলুমোলু বউ যত্নের অভাবে হাড্ডিসার হয়ে গেছে, হাসপাতালে চক্কর পর্যন্ত লাগিয়েছে, আমাকে জানানোর প্রয়োজনও বোধ করেনি। আর আমি অরুণ সরকার চুপ করে বসে থাকবো? ভোরকে শোধায় অরুণ। ভোর পিট পিট করে যায়। আব্বু আম্মু তাকে জিজ্ঞেস করছে কেন, সে কার পক্ষে কথা বলবে এবার। রুম্পা আগেই কেটে পড়েছে অরুণের গম্ভীর গলার আওয়াজ শুনে। তাদের কথোপকথনের মাঝেই লতা আসে ধূপধাপ পা ফেলে। পাতার সব রিপোর্ট বিছানায় রেখে বলে, অরুণ বিশ্বাস করে না তার কথা। সে রিপোর্ট হাতে নিয়ে বোঝার চেষ্টা করে, পুরোটা না বুঝলেও টুকটাক পরে কিছুটা শান্ত হয়। তবে সে আর রাখবে না, যতই পাতা জেদ করুক, কালকেই চলে যাবে। লতা পাতাকে উঠতে বলে নামাজের জন্য। অরুণ তাকে ধরে নিয়ে ওয়াশরুমে যায়। পাতাকে অজু করিয়ে দিয়ে নিজেও অজু করে নেয়। কুয়াশার চাদরে মুড়ে আছে অন্ধকার রজনী। শীতটাও জমকালোভাবে জেঁকে বসেছে। ডিসেম্বরের শেষ দিন, নতুন বর্ষকে সাদরের বরণ করতে মুখিয়ে সবাই। ঘড়িতে 10টা বেজে 1 মিনিট, আর প্রায় 2 ঘন্টা পর নতুন বর্ষ আগমন। পাতা বিছানায় শাল মুড়িয়ে বসে আছে। তার চোখে টইটুম্বুর নোনা জল, যে কোনো সময় গড়িয়ে পড়বে। মুখটাও কেমন ফ্যাকাশে রক্তশূন্য। ভোর তার সামনে গালে হাত দিয়ে বসে আছে ফ্যাকাশে মুখে। আম্মুর চোখে পানি থাকবে কেন? আম্মুকে খুব কষ্ট হচ্ছে, তাহলে বলছে না কেন? পাতা ভোরের দিকে যায়, সাথে সাথেই কপল বেয়ে বাড়িধারা বইতে শুরু করে। ভোর খাবড়ে যায়। পাতা দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, আমার ভয় করছে ভোর, মনে হয় কেউ টেনে নিয়ে যাচ্ছে আমাকে। তোমার আব্বুকে ডাকো ভোর। ভোর উঠে এসে পাতাকে জড়িয়ে ভঙ্গুর স্বরে বলে, আমি আছি তো আম্মু। বলেই উঁচু গলায় বাবাকে ডাকে। অরুণ ব্যস্ত পায়ে ভেতরে প্রবেশ করে জিজ্ঞেস করে কি হয়েছে। ভোর বাবার দিকে তাকিয়ে বলে, আম্মু কাঁদছে, ভয় পাচ্ছে। অরুণের কপালে ভাঁজ পড়ে। সে ভেজা হাত তোয়ালে দিয়ে মুছে দরজা বন্ধ করে বিছানায় বসে। ভোর পাতাকে ছেড়ে সরে যায়। অরুণ পাতার গালে হাত রেখে নরম সুরে বলে, আছি তো আমি, কি হয়েছে? ভয় কেন পাচ্ছ? পাতা কিছু বলে না, শুধু ঠোঁট ভেঙে কেঁদে দিল গুনগুন করে। অরুণ চিন্তিত হয়। সে তড়িঘড়ি পাতাকে টেনে বুকে জড়িয়ে বলে, কি হয়েছে বলবে? পেটে ব্যথা করছে খুব বেশি? এই পাতাবাহার। অল্প অল্প মনে হয় পেট ফেটে বেরিয়ে আসবে এক্ষুনি। অরুণের বুকে মুখ গুজে বিড়বিড় করে বলে পাতা। অরুণ হাসবে কিনা বুঝতে পারে না। সে পাতার মাথায় হাত বুলিয়ে বলে, আর একটু সহ্য করো পাতাবাহার, সে আসলে সব ব্যথা গায়েব হয়ে যাবে। পাতা লম্বা শ্বাস টেনে শান্ত হয়ে যায়। এখন ভালো লাগছে একটু। ভয় ভয় অনুভূতি হচ্ছে না। ভয় লাগবে কেন? এটা যে তার স্বস্তির জায়গা। অরুণ নিজেও স্বস্তির শ্বাস ছাড়ে। একজন মা কতটা কষ্ট ব্যথা সহ্য করে একটা বাচ্চার জন্ম দেয়। 10 মাস 10টা দিন একটা প্রাণ নিজের ভেতর ধারণ করে। শত যন্ত্রণা সহ্য করেও বিরক্ত হয় না, বরং হাসি মুখে মেনে নেয় সবটা। প্রসব বেদনা সহ্য করে প্রাণটাকে ভূমিষ্ঠ করে। সদ্য ভূমিষ্ঠ বাচ্চাকে যখন সে বুকে টেনে নেয়, সব যন্ত্রণা ব্যথায় ব্যথানাশক ওষুধের প্রলেপ পড়ে যেন। অরুণ ভোরের দিকে তাকালো। ছোট্ট আদুরের মুখটায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সে আরেক হাত বাড়িয়ে ছেলেকেও টেনে জড়িয়ে নেয়। ভোর বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমার দুষ্টু বাবু একটু ভালো না, আসুক সে ভোর তাকে বুকে দিবে, কান বলে দিবে। পাতা মলিন হাসে। ভোরের গাল টিপে বলে, বাবু তোমার বাবার কি করে হয়? সে তো আমার পেটে। কিন্তু সে তো বাবার মতো দুষ্ট। অরুণ ভোর পাতা দুজনকেই সরিয়ে বিছানা গুছিয়ে লেপ কম্বল বের করে বালিশ পেতে বলে, হ্যাঁ আমি তো দুষ্ট, আর তোমরা তো মা ছেলে দুধে দেওয়া তুলসী পাতা। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো।
পাতা আর চোখে অরুণের দিকে চেয়ে বালিশে মাথা রেখে শুয়ে পড়ে। অরুণ মুচকি হেসে হুডি খুলে তার পাশে গা এলিয়ে ভোরকে ডাকে। এই কলিজা। ডাকতে দেরি, ভোরের আসতে দেরি হয়নি। বাবার বুকের উপর শুয়ে আষ্টে পিষ্টে জাপটে ধরে ভোর। অরুণ লেপ কম্বলে ভালোভাবে মুড়িয়ে ছেলেকে আদর করে ঘুম পাড়ায়। পাতা মাথা কাত করে চেয়ে দেখে, চোখের পলক ফেলে না। দেখতে ভালো লাগে এ বাবা ছেলের ভালোবাসা, দুজন দুজনের চোখের তারা। পাতা মাথা সোজা করে চোখ বুজে নেয়। বাড়ন্ত পেটে হাত রেখে কি যেন হাবিজাবি চিন্তায় হারিয়ে যায়। চোখটা আপনি আপ বুজে যায়, যেন ঘুম হানা দিচ্ছে। পাতা যখন চোখ খুলে নিজেকে কেমন ওজনহীন অনুভূত করে। চারপাশে কেমন হাউকাউ শব্দ কানে ঠেকে। কেউ কাছে আম্মু আম্মু ডেকে। পাতা একটু নড়াচড়া করার চেষ্টা করে, পারে না। কেউ শক্ত করে জড়িয়ে রেখেছে নিজের সাথে। পাতা হাত বাড়িয়ে ছুঁয়ে বোঝার চেষ্টা করে। বুঝতে পারে শক্তপোক্ত এক বলিষ্ঠ বুকে আছে, আর সেটা তার ব্যক্তিগত স্থান। পাতা চোখ তুলে তাকালো, তখনই ব্যক্তিটা ঝুঁকে তার খসখসে অধর ছুঁয়ে দেয় পাতার কপালে। দুর্বল পাতার চোখ পুনরায় বুজে যায়, অনুভব করে এক স্বর্গীয় ভয়ানক অনুভূতি। পাতা গুঙিয়ে কেঁদে ওঠে শব্দ করে। বলিষ্ঠ বুকের শার্ট খামচে ধরে, ছিঁড়ে যায় শার্টের বোতাম। ভোরের কান্নার বেগ বেড়ে যায়। আম্মু বলে হাউমাউ করে কাঁদতে থাকে। অরুণ দ্রুত পা চালায়। আতিকুর ইসলাম ক্রন্দনরত ভোরকে জোর করে কোলে তুলে শান্ত হতে বলে। ভোর শান্ত হয় না মোটেও। সে হাত পা ছুঁড়ে কাঁদতে থাকে আম্মু আম্মু জোপে। আতিকুর ইসলাম পারে না ভোরকে সামলাতে। সে দৌড়ে গিয়ে অরুণের শার্টের কোনা চেপে তার সাথে পা মেলায়। লাবণী আক্তার এসে ছাড়িয়ে নিতে চাইলেও পারে না। অরুণ হাঁটার গতি কমিয়ে দিয়েছে। পাতাকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। তার গলা ছেড়ে কান্না আর ছটফটানি বেড়ে যাচ্ছে। অরুণ তাকে পাচা করে ধরে রাখতে পারছে না। এদিকে ভোরের হাউমাউ কান্না। অরুণের মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগে। সে ঢোক গিলে ভোরকে বলে, পুলিশা শান্ত হও, কেঁদো না, আমার জন্য দোয়া চাও আল্লাহর কাছে। আর এই পাতাবাহার, আরেকটু ধৈর্য ধরো। ভোরের কান্নার গতি কমে গেলেও থেমে যায় না। পাতা মুচড়ে অরুণের বুকে মুখ গুজে বিড়বিড় করে বলে, ভোরের বাবা, আমি আপনার উপর রেগে আছি। অরুণ ব্যস্ত করুণ স্বরে জবাব দেয়, আমি তোমার সব রাগ মাথা পেতে নিলাম পাতাবাহার। তুমি আমার মাকে নিয়ে সুস্থ হয়ে ফিরে আসো। তুমি আমার মাকে নিয়ে সুস্থ হয়ে ফিরে আসো। তোমাকে তোমার মতো করে ভালোবেসে রাগ কমিয়ে দেব। আর যদি না আসি? বলেই বাচ্চাদের মতো ঝরঝরিয়ে কেঁদে দেয় পাতা। অরুণ সামনে দৃষ্টি স্থির রেখে কড়া গলায় জবাব দেয়, না আসলে আর কি, আরেকটা গুলবাহার খুঁজে নেব, বেয়াদব। পাতার কান্নার মাত্রা বেড়ে যায়, সাথে ছটফটানি। অরুণ পৌঁছে যায় গন্তব্যে। অরুণ গাড়িতে থাকাকালীন ডাক্তার সাবিনার সাথে কথা বলে সব রেডি রাখতে বলেছে। ডাক্তার সাবিনা এগিয়ে এসে বলে, স্ট্রেচারের অভাব ছিল বুঝি? হুইল চেয়ারেও তো আনা যেত। অরুণ কিছু বলে না। পাতাকে বুক ছাড়া করতে ইচ্ছে করছিল না। ডাক্তার সাবিনা বলে, ওটিতে নিয়ে যাও, সব রেডি আছে। রিসিপশন থেকে ফর্ম পূরণ করে নিও। অরুণ ওটিতে নিয়ে যায়। সেখানে গোটা কয়েক নার্স সহ আরও কিছু মহিলা ডাক্তার। পাতাকে নিয়ে যেতেই তারা ব্যস্ত হয়ে পড়ে। পাতা ব্যথায় দিশেহারা। সে অরুণকে ছাড়ে না, বিড়বিড় করে, ভোরের বাবা, আমি পারবো না। আপনি থাকুন না আমার সাথে। এই নাকুচু ম্যানারলেস লোক শুনতে পাচ্ছে না। চিৎকার করে ওঠে পাতা। অরুণ অসহায় চোখে চায়। পাতার গালে মুখে অসংখ্য ছোট ছোট চুমু দিয়ে শুইয়ে দেয়। পেটে হাত বুলিয়ে বলে, পাতাবাহার ভেঙে পড়ছো কেন? বি স্ট্রং, আমি সবসময় তোমার সাথে আছি। এই এখানে আছি তো। পাতার বুকের বাঁ পাশে হাত রেখে বলে অরুণ। পাতা ঠোঁট কামড়ে ঘন ঘন শ্বাস টানে। অরুণ তার কপালে চুমু দিয়ে বেরিয়ে যায়। পাতা চিৎকার করে ডাকে, অরুণ ফিরে না। নার্স তাকে সামলায়। অরুণ বেরিয়ে আসতেই ভোর ছুটে এসে কাঁদতে কাঁদতে বলে, আম্মুকে কোথায় রেখে এলে? আম্মু কাঁদছে তো। ডাক্তারকে বলো দুষ্টুবাবুকে বের করে আম্মুকে ঠিক করে দিতে। ফার্স্ট। অরুণ ছেলেকে বুকে টেনে নেয়, মাথায় চুমু দিয়ে শান্ত হতে বলে। ডাক্তার সাবিনার কাছে দাঁড়াতেই তিনি জিজ্ঞেস করেন কখন থেকে ব্যথা শুরু হয়েছে। অরুণ নিজেকে সামলে শান্ত গলায় বলে, ঘুমিয়ে পড়েছিলে, হঠাৎ খেয়াল করি কেমন যেন বিবর্ণ হয়ে গেছে। তা কি শোনে না? ওয়াটার ব্রেক করেছে, সারাটা রাস্তা ডেকেছি, নড়াচড়া করে পিটপিট করে চোখ খোলে, আবার জ্ঞান হারায়। হসপিটালে এলে জ্ঞান ফেরে, ব্যথায় ছটফট করছে। ডাক্তার সাবিনা মনোযোগ দিয়ে শোনে। ওটি থেকে পাতার চিৎকার শোনা যায়। ভোর এদিকে মিনমিন সুরে কেঁদে বাবাকে ডেকে বলছে, আম্মু কাঁদছে একা একা, ডাক্তারকে ফার্স্ট যেতে বলো না।
অরুণ ছেলেকে শান্ত হতে বলে। ভোর এদিকে নাছোড়বান্দা। ডাক্তার সাবিনা ভোরের দিকে তাকিয়ে একগাল হেসে বলে, তোমার আম্মুকে রেডি করা হচ্ছে ভেতরে, আমিও যাচ্ছি। একটু পরে তোমার বোন এসে পড়বে। কেঁদো না, কাঁদলে ভোরকে একদম পচা লাগে। তখন বোন এসে যদি পচা ভাইয়ের কোলে না যায়। ভোরের কান্না কমে আসে, তবে থামে না, ফোপাতে থাকে। ডাক্তার সাবিনা অরুণকে জিজ্ঞেস করে, পাতা খুবই ভীতর প্রকৃতির, তুমি চাইলে ওটিতে আসতে পারো, ও সাহস পাবে। আমি নিজেই সাহস পাচ্ছি না, ওকে কিভাবে সাহস দেব? আমি এখানে ঠিক আছি, আমি গেলে ও আরো বাচ্চামো করবে। অরুণ মলিন হেসে বলে। ডাক্তার সাবিনা তাকে ভরসা দিয়ে ভেতরে চলে যায়। অরুণ 2-1 পা করে পিছিয়ে ভোরকে কোলে নিয়েই দেয়াল ঘেঁষে বসে পড়ে ফ্লোরে। আতিকুর ইসলাম, লোভ, লাবণী, আক্তার ছুটে আসে, অরুণকে তোলার চেষ্টা করে। অরুণ ওঠে না, পা ছড়িয়ে ফ্লোরে বসে ভোরকে নিজের সাথে আরেকটু চেপে ধরে বলে, আই এম ফাইন। বললেও অরুণ কেমন যেন অস্বাভাবিক রকম শান্ত হয়ে যায়। চোখের কোণে চিকচিক করা নোনা জল সবার কাছেই ধরা পড়ে, এমনকি ছোট্ট ভোরের চোখেও পড়ে। ভোর নিজের কান্না গিলে ফুপিয়ে ফুপিয়ে শ্বাস টানে, বাবার গালে চুমু দিয়ে বলে, আব্বু কলিজা কাঁদলে ভোর কিন্তু জোরে কেঁদে দিবে। অরুণ ছেলের দিকে চায়। আগে তার জীবনটা শুধু ভোর কেন্দ্রিক ছিল, এখন আরও কিছু অক্ষরেখা জুড়ে আছে। অরুণ উপরওয়ালার কাছে নিত্যদিনের মতো ফরমাইশ জারি করে, তার চড়ুইয়ের দল সুস্থ থাকুক, সুখী থাকুক। দূরে এক 14-15 বছরের কিশোর দাঁড়িয়ে আছে, চোখে মুখে কৌতূহল। ওটি থেকে মেয়েলি কান্না চেঁচামেচি শোনা যায় ক্ষীণ। ওই লোকের ওয়াইফ ওটিতে, আপুর মতো এর বউয়েরও বাচ্চা হবে। কিশোর ছেলে পকেটে হাত গুজে এগিয়ে যায়। হাত ঘড়িতে সময় দেখে রাত 1টা বেজে। নতুন বর্ষ শুরু হয়ে গেছে, বা যেই আসুক নতুন বর্ষে আসবে। নতুন বর্ষ, নতুন মুখ, সব নতুনত্ব। কিশোরটি কাছাকাছি গিয়ে কান পেতে রয়। লোকটা এই শীতে ফ্লোরে বসে পড়ল। সে লোকটার কোলে বসা মোটাসোটা বাচ্চা ছেলের দিকে তাকানো। লোকটার ছেলে হবে, বেশ আদুরে দেখতে। কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে কুমড়ো পটাশ হয়ে গেছে। কিশোরটি মনে মনে হাসে। সে সেখানেই দাঁড়িয়ে থাকে কি মনে করে, সময় গড়ায়। সবার চোখে মুখেই আতঙ্ক বিরাজমান। সেই আতঙ্ক কেটে নতুন ভোরের সূচনা হয়। অতিশয় অপেক্ষমান কর্ণগহ্বর আকাঙ্ক্ষিত ক্রন্দনরত সুর শুনতে পায়। নবজাতকের আওয়াজ শুনলেই সকলের মুখে আলহামদুলিল্লাহ ধ্বনি শোনা যায়। অরুণ যেন কিনারা খুঁজে পায়। শুধু সাঁতরে ডাঙায় ওঠার পালা। অপেক্ষার প্রহর ফুরিয়ে যায়। টিক টিক টিক। এক মধ্যবয়সী নার্স বেরিয়ে আসে, কোলে সাদা তোয়ালে মোড়ানো নবজাতক। অদূরে দাঁড়ানো কিশোর ছেলের চোখে অদম্য কৌতূহল। সে 2-1 পা করে এগিয়ে আসে বাচ্চাটাকে দেখার অভিপ্রায়। লুবমান, লাবণী, আক্তার হাসি মুখে এগিয়ে এসে হাত পাতে বাচ্চা কোলে নেয়ার জন্য। নার্স মুচকি হেসে মানা করে, দেবে না। অরুণ দেয়াল ঘেঁষে বসা অবস্থায় ঘাড় বাঁকিয়ে তোয়ালে মোড়ানো নবজাতকের দিকে যায়, দেখতে পায় না। সে ভোরকে ইশারা করে বলে, দেখো দুষ্টুবাবু এসে গেছে। ভোর চমকপ্রদভাবে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে যায়। মধ্যবয়সী নার্স মিষ্টি করে হেসে বলে, আলহামদুলিল্লাহ, বাবুর মা সুস্থ আছে। বাবু আমার কানে কানে বলেছে তার ভাইয়ের কাছে যাবে, তাই দেখা করাতে আনলাম। ভাইকে? ভোর চোখ বড় বড় করে বাবার দিকে যায়। অরুণ হেসে আশ্বস্ত করে। ভোর বাবাকে ছেড়ে দৌড়ে যায়। আঙুলে ভর দিয়ে উঁচু হয়ে নার্সের কোলে থাকা বোনকে দেখে নেয়। পরপর নার্সের দিকে তাকিয়ে বলে, ছোট বাবু কথা বলে না, আমি জানি। নার্স ফিসফিসিয়ে বলে, তুমি ভুল জানো, বাবু তার মায়ের কানে কানে বলেছে সে প্রথমে ভাইয়ের কাছে যাবে। ভোর সন্দেহভাজন চোখে যায়। নার্সের মিথ্যে কথা ভোর বিশ্বাস না করেও খুশি হয়। গায়ে থাকা সোয়েটারে হাত মুছে নিয়ে হাত পেতে বলে, দাও বনুকে। নার্স যত্নের সাথে বাড়িয়ে দেয়। বাচ্চাটা যত এগিয়ে আসে ভোরের চোখের আকার বড় হয়। বুকটা ধুকপুক ধুকপুক করে। এইটুকুন বাবু, যদি পড়ে যায়। তবুও সাহস করে সে কোলে নেয়। নবজাতক বাচ্চার মুখের দিকে তাকিয়ে ভোর বিড়বিড় করে কিছু বলে। অল্প ঠোঁট ছুঁয়ে চুমু দেয় কপালে, যেন ব্যথা না পায়। বাচ্চাটা ঠোঁট ভেঙে কেঁদে দেয়। ভোর ভয় পায়, কাছে কেন। সেও অনুরূপ ভঙ্গিতে ঠোঁট উল্টিয়ে ফোপাতে ফোপাতে বলে, বনু কাঁদে কেন? ভোরকে তাকে বকেছে নাকি? ও আব্বু। তখনই তার হাতের নিচে এক উষ্ণ কম্বল দিয়ে মুড়িয়ে বাচ্চাকে নিজ কোলে নেয়। হেলিয়ে দুলিয়ে তার কান্না থামিয়ে বলে, মা কাঁদবে কেন?
আমার মায়ের টকটকে লাল ঠোঁট জোড়া সবসময় মিষ্টি হাসির গল্প বলুক, তার ঝুলিতে 12 মাসি সুখের পুষ্প ফুটুক, তার আগমনে ধরনীর প্রতিটা অন্ধকার কোণায় সুখের প্রদীপ জ্বলুক। মা বলল, তার মানে মেয়ে হয়েছে নিশ্চয়ই। এইটুকুন বাচ্চা দেখে বোঝার উপায় নেই ছেলে না মেয়ে। সে হামি তোলে। বাচ্চা দেখে নিয়েছে, এখন ঘুমোনো যাক। সে উল্টো পথে পা চালিয়ে চলে যায়। ভোর ব্যতীত কারো নজরেই পড়ে না কিশোর হ্যাংলা পাতলা ছেলেটা। ভোর তীক্ষ্ণ দৃষ্টিতে কিশোর ছেলের প্রস্থান দেখে। ওটা কি ছেলে ধরা? তার বোনকে চুরি করতে এসেছিল। পাতাকে কেবিনে শিফট করা হয়েছে। ডাবল বেডের কেবিনে সবাই অপেক্ষায় আছে প্রসূতির জ্ঞান ফেরার। ছোট্ট ভোর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে অপর বেডে। বাকি সবাই জেগে। অরুণ মেয়েকে উষ্ণ কম্বলে মুড়িয়ে কোলে নিয়ে পুরো রুম জুড়ে শব্দহীন পায়চারি করছে। আতিকুর ইসলাম ভোরের পাশে গা এলিয়ে দিয়েছে, তবে ঘুমোয়নি। লুকমান সোফায় বসে ফোনে ব্যস্ত। সকলের কাছে ভাগ্নির আগমনের বার্তা পৌঁছে দিচ্ছে। মাঝে মাঝে মিটমিট করে হাসে। অরুণ আর চোখে চাইতেই তার হাসি জানালা দিয়ে পালিয়ে যায়। লাবণী আক্তার মেয়ের শিওরে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। গায়ে থাকা মোটা কম্বল দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছে। বেশ শীত পড়েছে, ঠান্ডা না লাগে। এর মাঝেই ডাক্তার সাবিনা ও সেই মধ্যবয়সী নার্সের আগমন হয়। এসে জিজ্ঞেস করে, এখনো জ্ঞান ফেরেনি? লাবণী আক্তার উঠে দাঁড়িয়ে বলে, আপনি দেখুন না, এতক্ষণ তো জ্ঞান ফেরার কথা। ডক্টর সাবিনা চেয়ার টেনে পাতার কাছে বসে। স্লাইন ফুরিয়ে যাওয়ার পথে। সে পাতার হাত থেকে স্লাইন খুলে রাখে, পালস রেট চেক করে। পাতার গালে আলতোভাবে চাপড় দিয়ে ধীমান সুরে ডাকে। কয়েকবার ডাকার পর পাতা চোখের পাতা নড়ে। হঠাৎ চোখ খুলে যায়। চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে। ঘন ঘন শ্বাস টেনে নিতেই মুখ দিয়ে ব্যথাতুর ধ্বনি বের হয়। চোখ মুখ খিচে নেয়। ডক্টর সাবিনা কিছু বলার জন্য উদ্যত হয়, তবে তার বলার আগেই গম্ভীর সুরে আশ্বাসবাণী শোনা যায়, এই পাতাবাহার, রিল্যাক্স, এভরিথিং ইজ ফাইন, উই আর হিয়ার সি। পাতা চোখ খুলে পাশে যায়। অরুণের অগোছালো মুখে মিষ্টি হাসি দেখে পাতা হাসে। অরুণ একটু ঝুঁকে ইশারায় তার কোলে হালকা মিষ্টি রঙের উষ্ণ কম্বলে মোড়ানো বাচ্চাকে দেখায়। পাতার অতর্কণী হাসি ধীরে ধীরে বিলীন হয়। এক হাত পেটে রাখে, যাকে প্রায় 10 মাস নিজের মাঝে লুকিয়ে রেখেছিল, যে তার প্রতিটা প্রশ্বাসে শ্বাস টেনেছে, যার সঙ্গ পাতা প্রতিটি ক্ষণ নিজের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করেছে। সে এখন তার সঙ্গে নেই। সে দিন দুনিয়ার সাথে পরিচিত হয়েছে। মায়ের ছোট্ট দুনিয়া থেকে তার আগমন ঘটেছে এই বিশাল পৃথিবীতে। পাতা হাত বাড়িয়ে মেয়েকে চায়। অরুণ এগিয়ে আসে মেয়েকে নিয়ে। নার্স বেডটা ব্যাকরেস্ট 75 অ্যাঙ্গেলে করে দেয়। অরুণ পাতার কাছে দেয়। পাতা কেঁপে ওঠে অজানা অনুভূতিতে। মেয়ের কপালে অধর ছুঁয়ে হাসতে হাসতে হু হু করে কেঁদে ওঠে। কেউ তাকে সান্ত্বনা দেয় না, না তার কান্না থামায়। কাঁদুক একটু, এই যে এক মায়ের প্রাপ্তির কান্না, যুদ্ধে জয়ী এক যোদ্ধার বিজয়ী কান্না। পাতার কান্নায় অবুঝ বাচ্চাটা কেঁদে ওঠে শব্দ করে। পাতা মেয়ের কান্না দেখে কান্না ভুলে তাকে চুপ করানোর চেষ্টায় লেগে যায়। আধো আধো ভেঙে আসা গলায় বলে, আমার সোনা মেয়ে কাঁদে না, এই তো আম্মুর বুকে আছো তুমি। বাচ্চাটা পাতার বুকে উষ্ণতা খুঁজে চুপটি করে যায়। পিটপিট করে চেয়ে দেখে সব। পাতা হাতের উল্টো পিঠে চোখ গাল মুছে মেয়েকে প্রাণ ভরে দেখে নেয়। মাথা ভর্তি চুল, লাল লাল মুখ, চোখের পাপড়িগুলো ঘন ও বড় বড়, কিন্তু চোখ দুটো ছোট ছোট। নাকটা একটু বোচা, বাবার মতো নাক শিকায় তুলে রেখেছে। পাতা নাকটায় চুমু দিয়ে অরুণের দিকে তাকিয়ে হেসে বলল, আপনার মতো কেন হবে? অরুণের হাসি মুখে বিরক্তি প্রকাশ পায়। এটা কেমন ধারার প্রশ্ন? মেয়েটার মাথার তার ছিঁড়ে গেছে নাকি? অরুণ ত্যক্ত গলায় বলে, আশ্চর্য, আমার মেয়ে আমার মতো হবে না? তুমি প্লিজ ও মুখটা বন্ধ রাখো তো। এত বড় মেয়ে, ঘটে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, ইডিয়েট। ধমকে পাতার মুখখানি চুপসে যায়। একটু খারাপও লাগে এভাবে কেউ ধমক দেয়। তবে মেয়ের টুলুমুলুক চাহনি দেখে পাতার খারাপ লাগা উবে গেল। মেয়ের গাল মুখ ছুঁয়ে দেয়। শারীরিক ব্যথা পাতা ভুলে গেছে। ব্যথার পর যদি এরকম সুখের খোঁজ মেলে তো ব্যথাকে সুস্বাগতম। পাতা আশেপাশে চেয়ে ভোরকে খোঁজে। ভোর কই? আমি কিন্তু বলেছিলাম বাচ্চা সবার আগে যেন তার ভাইয়ের কাছে যায়। ডক্টর সাবিনা উঠে দাঁড়িয়ে বলে, সত্যিই তো, ভোর কই? সে কি কান্না তার! বলে কিনা দুষ্ট বাবুকে বের করে আম্মুকে ফার্স্ট ঠিক করে দাও।
অরুণ বিছানায় ইশারা করে, ঘুমিয়ে আছে। পাতা একটু উঁচু হয়ে দেখার চেষ্টা করে, পেটে টান লাগায়, ব্যথায় কুকিয়ে যায়। অরুণ এগিয়ে এসে আরেকটা ধমক দেয় চাপা স্বরে। এই মেয়ে বাচ্চা সামলাবে কি করে? পাতা নাকের পাটা ফুলিয়ে নেয়। এই যে সেই আগের নাক উঁচু ম্যানার্সলেস লোক, যে কথায় কথায় ধমক দিত। কি বলেছিল ডেলিভারির আগে তাকে তার মতো ভালোবেসে রাগ ভাঙাবে, এই তার নমুনা। আর গুলবাহার, সে ভুলিনি কিছুই। সময় আসুক সব উসুল করবে। সে চুপ করে যায় মেয়েকে নিয়ে। লাবণী আক্তার এগিয়ে এসে নাতনিকে কোলে নিতে চায়, পাতা দেয় না। থাক তার কাছে একটু। তিনি হেসে বলে, সাবধানে নড়াচড়া করবি পাতু, সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলি, বিশেষ করে ভোর। তোর চেয়ে বেশি ভোর কান্নাকাটি করেছে আজ। সারাটা রাস্তা আম্মু আম্মু ডেকে কেঁদেছে। পাতা মুচকি হাসল। ছেলেটা তাকেও চোখে হারায়। সে মাকে বলে, ওকে একটু এখানে আনো, আমি একটু দেখি আমার ছেলেকে। না, তোমার কন্ডিশন ভালো নয়, একটু এদিক সেদিক হলে লেগে যাবে, পরে দেখো। অরুণের স্বাভাবিক গলা। পাতা আর কিছুই বলে না। নার্স মহিলাটি লাবণী আক্তারের কাছে গিয়ে বলে বাচ্চাটাকে ফিডিং করাতে হবে, পুরুষদের বাইরে পাঠিয়ে দিতে। লাবণী আক্তার বাইরে যেতে বললে লোকমান বোনের গাল টেনে ভাগ্নিকে আদর করে চলে যায়। আতিকুর ইসলাম মুস্কি হেসে পাতার মাথায় হাত বুলিয়ে চলে যায়। অরুণ দ্বিধায় পড়ে, সেও কি বেরিয়ে যাবে? তাকে তো বেরিয়ে যেতে বলেনি। ঘাড়ে হাত ডলে একটু পরে সেও চলে যায় গটগট করে। আর একটু পরেই ফজরের আজান পড়বে। নতুন বছর, নতুন ভোর, নতুন দিনের সূচনা। বছরের এই প্রথম ভোর হাসপাতালের কেবিনেই কেটে গেল। শীতের সকাল, ঘড়িতে 7:25। ভোর আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে দু হাতে চোখ ডলে হামি তুলে আশেপাশে চাইতেই কপালে ভাঁজ পড়ে। কিছু মনে পড়তেই চোখের আকার বড় হয়। তড়িৎ বেগে মাথা ঘুরিয়ে এদিকে ফেরে। পাতা মুচকি হেসে হাত নাড়িয়ে কাছে ডাকে। ভোরের চোখে মুখে বাদ ভাঙা হাসি। সে তড়িঘড়ি নামতে নেবে, খেয়াল করে পাশে কেউ আছে। এ তো নানু। ভোর তাকে ডিঙিয়ে বেড থেকে নামিয়ে বড় বড় পা ফেলে পাতার বেডের কাছে যায়। পাতা হাত বাড়িয়ে ভোরের গালে মাথায় হাত বুলিয়ে কাছে আসতে বলে। ভোর মাথা এগিয়ে নিতেই পাতা তার গালে মুখে ছোট ছোট চুমু দেয়। বাবাটা কাল অনেক কেঁদেছিল তাই না? আজ অনেক আদর করে দিলাম। ভোর লাজুক হাসে। পাতার পাশে ঘুমন্ত বোনকে দেখে বলে, আম্মু ভাবনা কার মতো দেখতে, কারো মতোই তো লাগে না। বলেই বাচ্চার হাত ছুঁয়ে দেয়। ঠান্ডা হাতের ছোঁয়ায় ছোট্ট ভাবনার ঘুম ভেঙে যায়। চোখের পাতা খুলে যায়। তারপর ঠোঁট ভেঙে কেঁদে দেবে। ভোর চোখ বড় বড় করে যায়। আবার কাঁদবে। পাতা মেয়ের গায়ে হাত বুলিয়ে বুকের উপর টেনে নেয়। ভাবনা আর কাঁদে না। ভোর হেসে আবদার করে, আমার কাছে দাও না আম্মু। পাতা দেয় তার কোলে। ভোর কোলে নিয়ে হাঁটে। বিড়বিড় করে কিছু বলে। পাতা জানতে চাইলে ভোর মিষ্টি করে হেসে বলে, বকছি ওকে, তোমার টাম্মিতে থেকে কেন এত দুষ্টুমি করেছে তাই। পাতা হেসে দেয়। ছোট ভাবনা কুটুর মোটুর করে তাকিয়ে থাকে শুধু। ভোর তাকে পাতার কাছে দিয়ে বলে, আব্বু কোথায়? নামাজ পড়ে হাঁটতে বেরিয়েছে বোধহয়, এসে পড়বে। কেন, কি হয়েছে? কিছু না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। বলেই কেবিন থেকে বেরিয়ে যায়। পাতা ডাকে, মানা করে যেতে। ভোর শোনেই না। ভোর ভালো করে নিজেদের কেবিন নম্বর দেখে নিয়ে বাম দিকে চলে যায় হাঁটতে হাঁটতে। পরনে ধূসর রঙের সোয়েটার ও জিন্স প্যান্ট। সোয়েটারের পকেটে হাত ঢুকিয়ে ভোর আপন মনে হাঁটে। আর এদিক ওদিক ঘুরে ফিরে দেখে আব্বুকে কোথাও পাওয়া যায় কিনা, কিন্তু পায় না। ফিরতি পথে ভোর খেয়াল করে পিছু পিছু কেউ আসে। কালকের ওই ছেলে ধরাটা, তাকে কি ধরে নিয়ে বিক্রি করে দেবে? ভোর দ্রুত পা চালায়। ছেলে ধরাটা কুমড়ো পটাশ বলে কাকে ডাকছে। ভোর দৌড় লাগালো, কিন্তু সুবিধা করতে পায়নি। ছেলে ধরাটা তার সামনে দাঁড়িয়ে। কিভাবে এলো? ভোর পিট পিট করে চায় আসুক তাকে ধরতে। সেও ভোর সরকার। তাকে ধরে নিয়ে যাওয়া অতটা সোজা নাকি? কিরে কুমড়ো পটাশ, সাপের মতো ফুসফুস করছিস কেন? আর কখন থেকে ডাকছি, শুনে দৌড় দিলি কেন? ভোর ড্যাব ড্যাব করে যায়। তাকে কুমড়ো পটাশ বলল। কুমড়ো কি জিনিস, ভালো নাকি পচা জিনিস? তবে সে উত্তর দেয় না। আশেপাশে তাকায়। সামনের ব্যক্তিটি ভোরের মাথায় চাটি মেরে বলে, কথা বলছিস না কেন? এই মোটু। ভোর এবার রেগে যায়। একে তো তাকে মারলো, তার উপর মোটু বলছে। সে দাঁতে দাঁত পিষে বলে, আমি মোটু নই। না কুমড়ো পটাশ, তুমি কে? ছেলে ধরা? আমি আব্বুকে কল করেছি, এক্ষুনি পুলিশ এনে ধরে নিয়ে যাবে তোমাকে। কিশোর ছেলেটি হ্যাংলা পাতলার শরীর দুলিয়ে হেসে উঠে শব্দ করে ভোরের গাল জোড়া টেনে হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, পুলিশ?
পুলিশের বাপের ক্ষমতা নেই আমাকে ধরার। আর তোর মতো কুমড়ো পটাশকে ধরে আমি কি করব? তোর বোন আসে না, তাকে নিয়ে যাব। এই, তোর নাম কি রে? ভোর হাত ছুটানোর চেষ্টা করে, পারে না। কিশোরটির হাতে দাঁত বসিয়ে দেয় শক্ত করে। কিশোরটি ভোরকে ছেড়ে ব্যথায় মুখ কুঁচকে নেয়। ভোর দৌড় লাগালো, একটু দূরে গিয়ে পেছন ফিরে গলা উঁচিয়ে বলে, আমার নাম ভোর সরকার। আমাকে কুমড়ো পটাশ বললে তোমার নাক ফাটিয়ে দিব, পিয়াদব ছেলে। কিশোরটি গোল গোল করে যায়। ভোর ভেঙচি কেটে চলে যায় দৌড়ে। এক দৌড়ে নিজ কেবিনে ঢুকে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে থাকে। পাতা চিন্তিত স্বরে জিজ্ঞাসা করে, এই ভোর, কি হয়েছে? এভাবে দৌড়ে এলে কেন? ভোর গিয়ে পাতার বেডে উঠে বসে। কিছুই হয়নি, একটা পাগল ছিল। পাতা বিশ্বাস করে না তার কথা। চোখ মুখ খিচে উঠে বসে বিছানায়। ভোরের মাথার এলোমেলো চুল ঠিক করে আবার জিজ্ঞেস করে কি হয়েছে। ভোর কিছু বলবে এর আগে দরজায় নক করে কেউ। পাতা পাশ থেকে শালটা তুলে গায়ে জড়িয়ে নিল। মেয়ের গায়ে কম্বল দিয়ে ঢেকে দেয়। ভোর জোরে বলে, কে? ভেতরে আসো।